সবাইকে আবারও ধন্যবাদ। লাইভে চলে আসলাম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জনাব তারেক জিয়া। জনাব তারেক জিয়া কি যোগ্য নেতৃত্ব? তিনি কি আসলে নিজেকে যোগ্য নেতা মনে করেন, বা ওনার সমর্থক বা ওনাকে যারা ফলো করেন তারা কি মনে করেন? আসুন আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করি। কেন এই কথাটা বলছি? দেশে কিন্তু এখন একটা ভ্যাকুয়াম পজিশন চলছে, অর্থাৎ খালি ময়দান। তারেক জিয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে কিন্তু তৈরি হয়েছে, যেহেতু আওয়ামী লীগ নাই নেতৃত্ব দেওয়ার জন্য। এখন কিন্তু মাঠে দেখা যাচ্ছে বিএনপি প্রচুর জনপ্রিয়তা, এবং এই জনপ্রিয়তাটা কিন্তু তারেক জিয়া কাজে লাগাতে পারে। কিন্তু তারেক জিয়া তারপরও এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাচ্ছে না, তিনি দেশে আসতেছে না। হ্যাঁ, এখন প্রশ্ন হলো এই সরকার তাকে আসতে দিচ্ছে না, অর্থাৎ তার মামলাগুলো প্রত্যাহার করতে দিচ্ছে না। এখানে প্রশ্ন হলো শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের মতো, সুলেনা আসলামের মতো লোকজনকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তারেক জিয়াকে কিন্তু দেশে আসার অনুমতিটা দেওয়া হচ্ছে না। তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো, এখন এই মুহূর্তে তারেক জিয়া যদি দেশে আসতো তাহলে কি হতো? তারেক জিয়ার নেতৃত্বে তার দল যদি কন্ট্রোলে নিত, তাহলে তার নেতাকর্মী যারা আছে এখন, তারা বিভিন্ন জায়গায় হাট দখল, বাজার দখল, এই সমস্ত চাঁদাবাজি কর্মকাণ্ড করছে। ফলে মানুষের মধ্যে বিএনপি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা হচ্ছে, এবং নেতিবাচক একটা প্রভাব পড়ছে ইতিমধ্যে। তারেক জিয়া যদি দেশে থাকতো তাহলে কি হতো? তাহলে তার নেতৃত্বে তার দলকে সুন্দর মতো গাইড করতে পারত, এবং এই সমস্ত অপকর্ম থেকে তিনি কিন্তু বিরত রাখতে পারতেন তার দলকে। কিন্তু তারপরেও তিনি এই সুযোগটা কিন্তু কাজে লাগাচ্ছেন না। কারণ এই ফাঁকে ওনার নেতৃত্ব স্থানে নেতৃত্ব শূন্য হওয়ার কারণে তার দল যেহেতু অপকর্মে লিপ্ত হয়েছে, সুতরাং এটার যে ব্যাড ইম্প্যাক্ট, এটা তারেক জিয়াকে আজকে হোক কালকে হোক বহন করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, তারেক জিয়া যদি মামলাকে ভয় পায়, এত যদি ওনার মামলার এত ভয় থাকে, তাহলে ওনার দ্বারা কি কোনো রাজনীতি ভবিষ্যতে হবে, বা উনি কোনো রাজনীতি আদৌ যোগ্য কিনা, সেই প্রশ্নটা এখন দেখা দিচ্ছে। আমি মনে করি তারেক জিয়া যতই মামলা থাকুক, একজন নেতা, যেমন আমি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাহরণ দিই, উনি কিন্তু জীবনের 19 বছর জীবন যৌবন কারাগারে কাটিয়েছেন, তারপরে উনি একজন বড় মাপের নেতা হয়ে উঠেছেন, মহান নেতা হয়ে উঠেছেন। তারেক জিয়াও যদি এই মুহূর্তে তার বিরুদ্ধে যত মামলা থাক না কেন, তিনি যদি এয়ারপোর্টে আসতো, তাহলে আমি বিশ্বাস করি অন্ততপক্ষে 5, 6, 7, 8 লাখ লোক এয়ারপোর্টে যে তাকে সংবর্ধনা নিয়ে আসতো। এবং ইউনূস সাহেবের এই ক্ষমতা বা এই শক্তি, এই দুঃসাহস কখনোই হতো না এই লক্ষ লক্ষ জনতার মাঝখান থেকে তারেক জিয়াকে গ্রেফতার করা বা জেলে ভরে দেওয়া। এবং কখনোই তার পক্ষে সম্ভব হতো না ইউনূস সরকারের বিরুদ্ধে পক্ষে যতই সেনাবাহিনী থাকুক, পুলিশ থাকুক, বিজিবি থাকুক, কোনোভাবেই সম্ভব না। যে পরিমাণ তার সমর্থক এখানে বাংলাদেশে বর্তমানে আছে, যে পরিস্থিতি আছে। সুতরাং এই সুবর্ণ সুযোগটাকে এরপরও তারেক জিয়া কোনোভাবেই কাজে লাগাচ্ছে না। এখন আসলে কি হতো? তারেক জিয়া যখন এখন আসতো, তাহলে কিন্তু তার নেতাকর্মীরা যে বিচ্ছিন্নভাবে অপকর্ম করছে বা অসংগঠিত অবস্থা আছে, এদেরকে কিন্তু একটা সাংগঠনিক ভাবে এদেরকে দাঁড় করে দেওয়া পারতো, এবং একটা শক্তি কিন্তু জানান দিতে পারতো সরকারকে, যে তারেক জিয়ার নেতৃত্বে। এবং তারেক জিয়াকে যে আসতে না দেওয়া, আসতে দিবে না বর্তমান সরকার, ইউনূস সরকার, স্বাভাবিক এটাই চাইবে, যেহেতু তারেক জিয়া আসলে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, একটা ভয়ের কারণ হতে পারে বর্তমান সরকারের জন্য। তাদের গদি গদি পায়ের নিচে মাটি সরে যেতে পারে তারেক জিয়াকে আসতে দিলে। সেই ভয়েই ইউনূস সরকার তারেক জিয়াকে কখনোই দেশে এলাও করবে না। কিন্তু তারেক জিয়ার তো বোঝা উচিত রাজনীতিবিদ হিসেবে, ইউনূস সাহেব তো রাজনীতিবিদ না, তারপর ইউনূস সাহেব বুঝে, কিন্তু তারেক জিয়া রাজনীতিবিদ, সেই হিসেবে তারেক জিয়ার তো বোঝা উচিত যে রাজনীতি করতে হলে যতই তাকে যদি জেলে ইনকেস দিয়েও দেয়, বরং তার শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে, এবং তার নেতা কর্মীকে দমন করা ইউনূসের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না তাকে জেলের ভিতরে আটকে রাখা। এবং তার জন্য যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তার জন্য যে একটা ব্যাপক এখানে ক্ষেত্র তৈরি হয়ে আছে, এই ক্ষেত্রটাকে উনি কোনোভাবেই কাজে লাগাতে চাচ্ছে না, এবং কাজে লাগাচ্ছে না। কি পলিসি আমি জানি না। আমি মনে করি যে এই সুযোগটাই তার কাজে লাগানো উচিত। তা আমি এ ব্যাপারে একটু জানতে চাইবো জনাব আতার সাহেবের কাছে, আসলে তারেক জিয়া এই সুযোগটা কেন কাজে লাগাচ্ছে না? আতার সাহেব, আপনি কি মনে করেন? ধন্যবাদ আজাদ সাহেব, আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আজকের বিষয় আমাদের যেটা আসছে, তারেক জিয়ার সুবর্ণ সুযোগ অবহেলায় নষ্ট করছেন। আসলে নষ্ট করেছেন, কিন্তু নষ্ট না করে তার উপায়ও নেই আমার কাছে মনে হচ্ছে। কারণ আপনি যথার্থই বলেছেন যে উনি আসলে সম্ভবত
উনি যেখানে আওয়ামী লীগ সরকার পতনের 2 দিনের মাথায় বাংলাদেশে চলে আসতেছেন বা চলে আসবেন, ইভেন বিএনপির বিভিন্ন মহল থেকে এবং সোশ্যাল মিডিয়াতেও আমরা ব্যাপকভাবে দেখেছি তারেক জিয়া চলে আসতেছে। কিন্তু আজকে প্রায় 36 দিন 37 দিন বের হয়ে গেল, কিন্তু তারেক জিয়া কিন্তু এখনো দেশে আসেননি বা আসতে পারেননি। কেন আসতে পারেনি? কারণ তারেক জিয়া চাচ্ছে যে তার মামলাগুলো যদি মামলা থেকে যে পূর্ণ খালাস পাওয়ার পরে আসলে সে চাচ্ছে, যেমন 5ই আগস্টের ঠিক পরের দিনই খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। সেইভাবেই সেও মনে করেছিল যে তার ক্ষেত্রেও এখানে অনেক জিনিসগুলোকে একদম ক্লিয়ার করে তারপরে দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এরকম পরিস্থিতি আসলে ওনার জন্য, বা উনি এরকম কোনো গ্রিন সিগন্যাল পায়নি যে গ্রিন সিগন্যালে উনি দেশে আসতে পারে। এখন এতদিন পরে এটা একদম স্পষ্ট যে উনি দেশে আসতে পারছেন না। কথা হচ্ছে তাহলে কিন্তু কথা হলো এত বড় দলের একজন নেতা, এত বড় একজন ওনার প্রচুর কোটি কোটি সমর্থক, তাহলে উনি যদি জেল জুলুমকে ভয় পায়, মামলাকে ভয় পায়, তাহলে উনি দেশের নেতৃত্ব দিবে কিভাবে? উনি দেশের হাল ধরবে কিভাবে? আরেকটা বিষয়, ওনার যে অ্যাবসেন্ট, উনি যে আসতেছে না, এই সুযোগে তো একটা ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে দলের। কারণ দলের নেতা কর্মীরা যেভাবে অপকর্ম চালাচ্ছে, হাট দখল, বাজার দখল, মসজিদ দখল, মার্কেট দখল, যেভাবে চাঁদাবাজি করতে শুরু করছে, তাতে করে জনগণের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, তার বিরুদ্ধে চলে যাচ্ছে জনমত। এখন উনি যদি থাকতো তাহলে কিন্তু এই জনমতটাকে উনি কাজে লাগাতে পারতো এবং নেতাকর্মীরা অপকর্ম করতে পারতো না, নেতিবাচক একটা প্রভাব পড়তো না। তাহলে কি ওনার জন্য এটা আরো বেশি ইয়া হচ্ছে না, নেগেটিভ হচ্ছে না? বরং উনি জেলে থাকলে আরো শক্তি বৃদ্ধি পেত। আর যদি জেলকে উনি ভয় পায়, তাহলে উনি ওনাকে আমি নেতা বলবো কোন ভাবে, কিভাবে বলেন? বড় বড় বিশ্বের যত বড় নেতা আছে, নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সবাই তো জেল খেটেছেন বছরের পর বছর। তাহলে উনি কেন জেলকে ভয় পাচ্ছেন, একটু বলবেন কি? বিষয়টা হচ্ছে রাজনীতির 2টা ধারা আছে। একটা হচ্ছে যে রাজনীতি করতে গিয়ে রাজনীতিবিদরা জেল বা কারাবরণ করবেন, এটাই স্বাভাবিক। আমরা আগের যে রাজনীতি দেখেছি, সেই রাজনীতিতে রাজনীতিবিদরা কখনো কারাবরণ করতে, যারা সঠিক রাজনীতিবিদ তারা কারাবরণ করতে কখনো ভুল করেনি। যেমন নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিলেন, এরকম বঙ্গবন্ধু শেখ মুজিবের উদাহরণ আপনি দিলেন। ওনারা জেলকে কখনো ভয় পায়নি। ইভেন 25শে মার্চের রাতে, সেই কালো রাত্রিতে যখন পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের উপরে হামলা করেছে, নির্বিচারে মানুষ হত্যা করছে, সেই সময়ও কিন্তু শেখ মুজিবকে যখন গ্রেপ্তার করা হয়, বা শেখ মুজিব আগে থেকেই বলেছে যে আমাকে খোঁজার নাম করে অনেক মানুষকে, বেশি মানুষকে হত্যা করবে, সো এই হত্যাকে আমি হতে দিতে বা যাতে কম হয় সেই জন্য প্রয়োজনে আমি আমার বাসায় থাকবো, এবং প্রয়োজনে আমাকে যদি এখান থেকে গ্রেপ্তার করে এবং আমাকে মেরে ফেলতে পারে, বাট আমি আমার জায়গা থেকে নড়বো না দেশের মানুষের স্বার্থে। তো এরা হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ বা এবং সাহসী রাজনীতিবিদ। এখানে বিষয়টা হচ্ছে যে ওনারা যে রাজনীতিটা করেছে, সেটা করেছে রাজনীতি বা দেশের স্বার্থে, এবং তাদের অন্যায়টা ছিল যে রাজনৈতিক মতাদর্শের অন্যায়, যে আমি মতাদর্শ ধারণ করি এবং এই ধারণ করতে গিয়ে আমার প্রতিপক্ষ আমার মতাদর্শকে দমানোর জন্য আমাকে জেল মুক্ত করছে। সেখানে আমাকে নৈতিকভাবে আমার নৈতিক জায়গাটা আমার অনেক স্ট্রং থাকবে। কিন্তু তারেক রহমানের যে বিষয়টা আছে, সেই বিষয়টা হচ্ছে সে যে কারণে আসতে পারছে না, সেটা হচ্ছে যে তার নৈতিক দুর্বলতা আছে বলে আমি মনে করি। নৈতিক দুর্বলতাটা কোথায় আছে? সেটা হচ্ছে নিশ্চয়ই তিনি এই যে অন্যায়গুলো বা যে মামলাগুলোতে উনি শাস্তিপ্রাপ্ত হয়েছেন বা মামলাগুলো আছে, সেগুলো প্রত্যাহার না করা পর্যন্ত উনি আসলে, আমার মনে হয় যে উনি সাহস করছেন না বাংলাদেশে আসার। কারণ যে মামলাগুলো হয়েছে এবং যে মামলার রায়গুলো হয়েছে, এগুলো প্রকৃত আদালতে কিন্তু জেরা বা যুক্তিতর্ক করেই এটার একটা রায় দেওয়া হয়েছে, একটা প্রসেস বা একটা ফর্মাল জিনিস মেনটেন করেই। তো সেখানে এটা যদি রাষ্ট্রপতির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে জিনিসটা প্রত্যাহার না করা হয়, তাহলে আসলে আইনগতভাবে সে বাংলাদেশে আসা মাত্র তাকে গ্রেপ্তার হইতে হবে। তো এখন যেটা হচ্ছে, উনি এই গ্রেপ্তার হতে চাচ্ছেন না। আপনি লক্ষ্য করবেন বিএনপি আপনাকে মনে হয় ওনার যে লক্ষ লক্ষ সমর্থক, তা সেই অবস্থাকে রেখে সরকার তাকে গ্রেপ্তার করার সাহস দেখাবে, বা গ্রেপ্তার করলেও তাকে আটকে রাখতে পারার মতো ক্ষমতা বর্তমান ইউনিট সরকারের আছে? এখন বিষয়টা আপনি যত ক্লিয়ার এবং স্পষ্ট বুঝতে পারছেন, উনি ওই জায়গাটাতে ওনার পারসেপশনের অভাব আছে বলে মনে করি। কেন? আমি আপনাকে দেখেন,
গত 16 বছরে কিন্তু বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি বা আন্দোলন করে সফল হয়নি। কারণ কি? এর সফল না হওয়ার অন্যতম কারণ ছিল যখন বিপদ এসেছে নেতারা কর্মীদেরকে সামনে দিয়ে নেতারা পালিয়ে গেছে। তো উনি হচ্ছে ওই দলেরই একজন নেতা। তো উনিও হচ্ছে কর্মীদেরকে সামনে রেখে দিচ্ছে, কিন্তু উনি আসলে সামনে ফেস হতে আমার মনে হচ্ছে ভয় পাচ্ছে। এটা তার নেতৃত্বের দুর্বলতা মনে করি আমি, এবং অযোগ্যতা মনে করি। তো ওনার এখন যে জনপ্রিয়তা আছে বা এখন যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে উনি কিন্তু ব্যাপক জনপ্রিয়। এবং সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যথার্থই, 8 থেকে 10 লাখ লোক যদি তাকে রিসিভ করে এবং নেতা কর্মীরা যদি তাকে শোল্ডার করে, তাহলে তাকে বন্দি করা কিন্তু কঠিন হবে। প্লাস ইউনূস সরকারকে একটা ডিসিশন নিতে হবে, হয়রাস সে রাজনৈতিক দলের সাথে কোঅপারেট করবে কি করবে না। তারেক রহমানের আগমনটা অনেকটা এমন হতে পারে যে ইউনূস সরকারের ভিতকে নাড়িয়ে দিতে পারে, এবং ইউনূস সরকারও সেই জন্য স্ট্রিক্টলি যাতে তারেক রহমান না আসতে পারে সেই ধরনের সকল ধরনের প্রক্রিয়া জারি রেখেছে মনে হয় আমার কাছে, যার কারণে তারেক রহমান তারেক রহমান হ্যাঁ আপনি যথার্থই বলেছেন, কিন্তু তারেক রহমান যদি এই দেশে না আসে তাহলে তো ইউনূসের ভিত নড়বে না। ইউনূস সরকার তো চাইবে তারেক যেন না আসে, ভয় ভীতি প্রদর্শন করে যত রকমের কূটকৌশল অবলম্বন করা যায় তারেক জিয়াকে দেশে আসতে দিবে না। যেহেতু এই কারণে যে যাতে করে ইউনূস সরকারের ভিতটা মজবুত থাকে, কিন্তু তারেক জিয়া আসলে তো লড়ার বর্ডার হয়ে যাবে তার মানে সহজেই তার লড়ার পড়ার করবে, মানে কেঁপে উঠবে একটুতেই তার সিংহাসন। এই জন্য তো আসতে দিবে না। এই জন্য আসতে দিচ্ছে, কিন্তু তারেক জিয়ার তো এটা বোঝা উচিত অন্তত পক্ষে যে আমি গেলেই তো খেলাটা জমে যাবে, শুরু হয়ে যাবে। অর্থাৎ ইউনূস সরকার বাধ্য হবে তার সাথে একটা নেগোসিয়েশন করতে, অর্থাৎ নির্বাচনের ব্যাপারে একটা কথা বলতে। যেমন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আপনি তত্ত্বাবধায়কের চেয়ারে বসে আছেন অথচ আপনি দল বোঝাতে বলছেন আপনি কি নিরপেক্ষ। তার মানে কি? মানে তারা কিন্তু কথা বলতে সাহস পাচ্ছে না। সে জায়গায় তারেক জিয়া যদি এসে যদি একটা হুঙ্কার দেয় তখন তো ইউনূস সরকারের গদি নড়চড় হয়ে যাবে। তা আমি পরবর্তী একটু জয় সাহেবের কাছে জানতে চাইবো, সেটা হলো জয় সাহেব দেখেন হিলার আব্বাস এবং পিচ্চি হান্নান, সুইডেন আসলামের মতো যদি দুর্ধর্ষ সন্ত্রাসীরা যাদের বিরুদ্ধে 17টা 18টা খুনের মামলা, তারা যদি জেল থেকে মুক্তি পেতে পারে, তাহলে তারেক রহমানকে কেন এই সরকার মুক্তি দিতে চাচ্ছে না বা দেশে আসতে দিতে চাচ্ছে না? এটার আসলে প্রধান কারণটা কি বলে মনে করেন আপনি? জয় সাহেব আপনি যদি শুনতে পান তাহলে মাইকটা মিউট করে। ধন্যবাদ আজাদ ভাই। এখানে ইউনূস সরকার আসলে ওনার এই এজেন্ডাটা কিন্তু অন 11 থেকেই ছিল মাথার মধ্যে, একটা -2 যে ফর্মুলা, অর্থাৎ আওয়ামী লীগ বিএনপিকে মাঠ থেকে বিতাড়িত করে উনি এটা তৃতীয় শক্তির উদয় হবে এবং সেটার নেতৃত্ব উনি থাকবে। এটা ওনার একটা সুদীর্ঘ পরিকল্পনা। তারই আমি মনে করি যে একটা অংশ হচ্ছে তারেক জিয়াকে দেশে আসতে সহযোগিতা না করা। অন্যদিকে তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান, কিন্তু এ কখনো মাঠ পর্যায়ে কখনো রাজনীতি থেকে উঠে আসে নাই। অর্থাৎ তার মাঠে কর্মীদের সাথে একসাথে থেকে রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নাই। এ মূলত ক্যান্টনমেন্টে বড় হয়েছে, লেখাপড়া সেইভাবে অর্জন করতে পারে নাই। মাঠে গিয়ে আন্দোলন সংগ্রাম করে টিকে থাকার যে একটা মানে প্র্যাকটিস, এটা তো তারেক রহমানের নাই। সে শুধু ক্ষমতা ভোগ করার তার অভিজ্ঞতা আছে, যার কারণে সে মাঠে এসে এই মুহূর্তে যে মাঠে যে তার একটা ভালো অবস্থান আছে, সে এইটার নেতৃত্ব দিয়া যে একটা সরকারকে একটা নির্বাচনমুখী প্রক্রিয়া নিয়ে যাবে বা বাধ্য করবে, সেই সাহস সে পাচ্ছে না। অন্যদিকে দলের নেতাকর্মীরা এখন লুটপাটে ব্যস্ত। তারা তারেক রহমানকে এই মুহূর্তে দেশে নিয়ে আসতে হবে, তারেক রহমানের মুক্তির জন্য যে আন্দোলন করবে, এই জায়গাটা কিন্তু তারা অনেকটা নিষ্ক্রিয়। কারণ তারা দীর্ঘদিনের মনে হয় যে অভুক্ত ছিল, হঠাৎ করে তারা লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। আপনি যে কথাটা শুরুতেই বলছেন, এরা মাঠ দখল, ঘাট দখল, বাজার দখল, খেয়াঘাট দখল, লঞ্চঘাট দখল, এই প্রক্রিয়ায় ব্যস্ত। এবং আমার মনে হয় বিএনপি নেতাদের মধ্যেও একটা বড় অংশ চাচ্ছে না যে তারেক রহমান আসুক বাংলাদেশে, সে এসে দলের নেতৃত্ব দেখ। তাদের মধ্যেও আমার এটা সন্দেহ। তা না হলে বিএনপির মধ্যে, কারণ আওয়ামী লীগ আজকে যে অবস্থাটায় এই মুহূর্তে আছে তার চেয়ে অনেক কমফোর্ট অবস্থায় আছে বিএনপির নেতৃত্ব কিন্তু তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে তেমন কোনো বক্তব্য দিচ্ছে না। তার মানে কি তারাও কি চাচ্ছে না যে তারেক রহমান আসুক, নাকি তারা ভিতরে ভিতরে এই সরকারের সাথে আঘাত করতেছে? এটা আমার একটা সন্দেহ। এবং আমি আমার সন্দেহ থেকেই বলছি যে তারেক রহমানকে একদিকে এই বাংলাদেশের যারা বিএনপি নেতৃস্থানীয় তাদের দলের নেতা কর্মীরাও সিরিয়াস না, অন্যদিকে তারেক রহমান একটা কমফোর্ট ফিল্ড তৈরি করে দেশে আসার একটা প্রক্রিয়া করতেছে, যে
সে আসলে যেন কোনো বিপদের মধ্যে না পড়ে, তার যাতে জেলে যেতে না হয়। কারণ জেল, জুলুম, হুলিয়া, আন্দোলন, সংগ্রাম, এই এই প্র্যাকটিস তো তারেক রহমান তার সারা জীবনে করে নাই। হ্যাঁ, যেটা খালেদা জিয়া করেছে, কিন্তু সেই সেই কাজটা তো তারেক রহমান কখনো করে নাই। সে তো মাঠে কখনো আন্দোলন করে নাই, সে তো কখনো বিরোধী দলের নেতৃত্ব দেয় নাই। যার কারণে তার এই ধরনের যে জেল খাটার বা সেই মানসিকতা, যে রাজনীতির জন্য প্রয়োজন নিজের জীবন দিয়ে দেবো, এই মানসিকতা বা এই সাহস তার নাই, যার কারণে সে দেশে আসতেছে। ধন্যবাদ জয় সাহেব, আপনি সুন্দর বলেছেন। আসলে কয়েকটা পয়েন্ট আপনি উল্লেখ করেছেন, যেমন তার দলের ভিতর থেকেই তার মুক্তির ব্যাপারে কোনো কিন্তু কথা বলা হচ্ছে না। এই ব্যাপারে আমিও একটু সন্দেহ পোষণ করছি যে আসলে তার দলের ভিতর থেকেও একটা হয়তো তার দেশে ফিরে না আসার ব্যাপারে তাদের অনেকেই চাচ্ছে, অনেকেই চাচ্ছে না, এরকম একটা থাকতে পারে। তবে এইসব আরেকটাও আপনি সুন্দর বলেছেন, আসলে তার মাঠ পর্যায়ে কোনো অভিজ্ঞতা নাই, এটাও আপনি কথা ঠিক বলেছেন। কিন্তু কথা হলো যে এখন তারেক যে যদি দেশে না আসে, বিএনপির জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি দিন দিন কমে যাচ্ছে, কারণ তাদের নেতা কর্মীদের মাঠ পর্যায়ে হানাহানি, প্রতিহিংসা, মারামারি, আওয়ামী লীগের লোকজনকে মেরে ফেলা, তারপরে এই যে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা, আগুন জ্বালিয়ে দেওয়া করে, তাতে করে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করেছে। এর ফলে তা বিএনপির প্রতি মানুষের যে একটা প্রাথমিক অবস্থায় যে সমর্থনটা দেখা গেছে, এটা কিন্তু আস্তে আস্তে স্থিতি হয়ে যাচ্ছে, আস্তে তেতো ইয়া হয়ে যাচ্ছে, আই মিন কমে যাচ্ছে এই জনপ্রিয়তাটা। যার ফলে বিএনপির অবস্থা কিন্তু দিন দিন দুর্বল হয়ে যাবে। অর্থাৎ ইউনূস সাহেব শুরু থেকেই যেটা চাচ্ছেন সেটাই কিন্তু হবে, আরো দুর্বল হয়ে যাবে। তো তারেক আমার প্রশ্ন হলো, তারেক রহমানের নিজে একজন নেতা হয়ে তার কি এই বোধোদয়টা নাই, তার কি বোঝার এই ক্ষমতাটুকু নাই যে এই মুহূর্তে আমার দেশে যে আমার দলের নেতৃত্ব গ্রহণ করে সরকারকে আমি বাধ্য করব নির্বাচন দিতে? তাহলে তো তার এই যে সুবর্ণ সুযোগ তারেক রহমানের সামনে আছে, তৈরি হয়ে আছে, জাস্ট উনি একটু সাহস করে আসলেই হয়। কিন্তু এই সাহসটাই পাচ্ছে না। তাহলে একটা যেই নেতার নৈতিক শক্তি নাই জনগণের সামনে, বা আইনকে তার মানে আইনকে মোকাবেলা করার যে নৈতিক সাহস নাই, তাহলে তার দ্বারা একটা চলবে? তাহলে এটাও তো প্রত্যাশা করা আমার মনে হয় বোকামি। জনাব আতার সাহেব, আপনি যদি এ ব্যাপারে একটু কিছু বলতেন। হ্যাঁ, আমি ধন্যবাদ অজয় ভাই। আমি কিন্তু আমার প্রথম বক্তব্য থেকে আমি বলছি যে আসলে এখানে ওনার সেই সাহসটা বা নেতৃত্ব, উনি যে চলে আসবে সাহস করে, ওনার মামলা আছে কি নাই নেতৃত্ব দেওয়ার জন্য, মামলা হামলাকে ভয় না পেয়ে যে উনি নেতৃত্ব দিতে আসবেন, এই এই মনোবলটা বা এই ধরনের সাহসটা উনি দেখাতে পারছেন না, তার মানে এইটা তার অযোগ্যতা হিসাবে আমি দেখবো। কারণ সেই সেই নৈতিক সাহসটা ওনার কাছে নেই যে উনি অ্যাজ এ লিডার হিসাবে ওনার যাই হোক এই দেশের মানুষের জন্য সে চলে আসবে এবং তার অবদান রাখবে এবং নেতৃবৃন্দকে সঠিক নেতৃত্ব দিয়ে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য তার যে প্রচেষ্টা থাকার উচিত ছিল সেটা শুনে করতে পারছে না, বিকজ অফ মোরালিটি অভাব। জয় সাহেব যথার্থ বলেছেন যে উনি আসলে রাজপথের যে রাজনীতি এবং রাজপথের রাজনীতি করে নেতৃত্ব দিয়ে একটা দলকে সামনে এগিয়ে নেওয়া যাওয়া বা ক্ষমতায় নেওয়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তারেক রহমানের নেই। এবং সে এইটার এইটা এইটা সে মুখোমুখি হওয়ার জন্য কখনো চেষ্টা করেনি। 1/11 পরে যখন তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হলো চিকিৎসার জন্য, সেখান থেকে কিন্তু সে আর বাংলাদেশে ফেরত আসেনি। সেখান থেকে কিন্তু সে একবারও চেষ্টা করেনি বাংলাদেশে চলে আসার জন্য, তার তার দলীয় নেতাকর্মীদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য সে কিন্তু চেষ্টা করেনি। কারণ হচ্ছে সে আসলে এই জায়গাটাকে বা জেল বরণ করা বা কারাবরণ করার যে ভয়, সেই ভয়টাকে উনি জয় করতে পারেননি। আমার কাছে মনে হয় এটা যে উনি যদি আসলেই জয় করতে পারতেন। আপনি যথার্থই বলেছেন, সুন্দর বলেছেন। তবে আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো আমি এই আমি 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 আর একটা বলছি, আরেকটু আমি এক জয় লাইন। সাহেব আপনার কাছে যাচ্ছি, আপনার কাছে প্রশ্নটা করছি। এখন যেহেতু তারেক রহমান এই তার যে মোরালিটি, তার যে নৈতিক সাহস, তার যে রাজনীতি করার যে একটা সাহস লাগে, সেই যে সাহসটা যেহেতু অভাববোধ আমরা দেখতে পাচ্ছি, এখন তিনি যদি না আসেন, তাহলে ইউনূস সরকারের যে চাহিদা যে উনি যতদিন লাগে উনি যে একটা ব্যাকট্রাম এখানে ব্যবহার করে সবসময়, ছাত্র জনতা যতদিন চাইবে ততদিন আমি ক্ষমতায় থাকবো, ততদিন আমি রাষ্ট্র ক্ষমতা থাকবো। তা উনি তো 5 বছর 10 বছর 20 বছর অব্দি ক্ষমতা থেকে যাবে না। তো তারেক যে যদি না আসে, তাহলে তো ইউনূস সরকার ওনাকে আগামী 5 বছর আসতে দিবে না। তাহলে কি বিএনপির হাল ধরবে কি? বিএনপি তখন ব্যানিশ হয়ে যাবে। অর্থাৎ
তখন প্রতিপক্ষ হিসেবে রাজনীতি দেওয়ার জন্য যে একটা প্রেশার ক্রিয়েট করা সরকারের উপরে, এরকম কোন দলই তো থাকবে না। তারপরে যেটা বললেন -2 ফর্মুলাতে চলে যাবে, তখন তো বিএনপি আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে, বিএনপি মাইনাস হয়ে যাবে, তাহলে তো বাংলাদেশের রাজনৈতিক দল বলে আর কিছুই থাকবে না। আপনি কি মনে করেন ইউনূস সরকার কি মনে হয় আপনার টাকা আসতে দিবে বা নামবে এই 5 বছরের আগে? আপনার এ ব্যাপারে মতামত একটু বলেন। ইউনূস সরকার সহজে কোনোভাবেই তারেক রহমান, শেখ হাসিনা দুইজনের কাউকে দেশে আসতে দিবে না, এবং দিতে চাইবে না, এটাই হলো স্বাভাবিক। এখন শেখ হাসিনা সে যে কোনো ভাবেই আন্তরিকভাবে চেষ্টা করছে দেশে প্রবেশ করার জন্য, কারণ সে জানে যে আমার দেশের মানুষের সাথে আমার রাজনীতি করে, আমি প্রয়োজনে জেল খাটবো, প্রয়োজনে আমি জীবন দিব, কিন্তু আমি বাংলাদেশের মাটিতে থাকবো। এই যে একটা প্রয়াস শেখ হাসিনার মধ্যে আছে, সেটা তারেক রহমানের মধ্যে নাই। এক, তারেক রহমান বা বিএনপির রাজনীতিতে বিগত দিনে যে জিনিসটা তাদের পক্ষে ছিল বা যে শক্তিটা তারা ব্যবহার করছে, সেটা হলো স্বাধীনতার পরাজিত শক্তি বা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিরা সব সময় সংঘবদ্ধভাবে বিএনপিকে সাপোর্ট করছে। এইবারে এটার একটু ব্যতিক্রম। এই শক্তিরা আসলে তারেক রহমানের উপর তাদের আস্থা কমে গেছে। বিগত দিনে তাদের সাথে ভাগ বাটোয়ারা নিয়ে বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি ছিল। এই স্বাধীনতার একদম ডিরেক্ট যারা পরাজিত শক্তি, এই জামাত, হ্যাঁ, এরা এইবারে বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে নাই বা বিএনপির সাথে তারা না থাকার একটা ঘোষণা দিয়েছে। এটাও একটা তারেক রহমানের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, কারণ আসলে না, ইতিমধ্যে তো জামাত তো অলরেডি তাদেরকে জালেম বলে ঘোষণা করেছে, যে এক জালেমের হাত থেকে ক্ষমতা নিয়েছি, আমরা কি আরেক জালেমের হাতে ক্ষমতা তুলে দিব কিনা। অর্থাৎ স্পষ্টতই জামাত কিন্তু বলে দিয়েছে জামাত বিএনপির সাথে নাই। নাই কেন? কারণ কারণ জামাত এখন মনে করে সে এখন সেলফ সাফিসিয়েন্ট, তার পায়ের নিচে মাটি শক্ত, এবং বিএনপিকে ছাড়া সে এখন একাই ক্ষমতায় চলে যেতে পারবে। কিন্তু বিএনপি যদি এই সুযোগটা করে দেয় তারেক রহমান, তাহলে তো ঘটনা ঘটতেও পারে, সত্যি হতে পারে। আপনি কি মনে করেন? এখন বিএনপির রাজনৈতিক অভ্যাস 91-এও জামাতের ঘাড়ে ভর করে ক্ষমতায় আসছে, 2001-এ জামাতকে ব্যবহার করে, জামাতকে সাথে নিয়ে ঐক্য করে তারা ক্ষমতায় আসছে, এবং 2014 সালে যে গণহত্যাকাণ্ড হয়েছে, আগুন দিয়ে পুরাইয়া যে পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করা হয়েছে, আগুন সন্ত্রাস করেছে, এটা তো বিএনপি পিছনে থেকে, জামাত সামনে থেকে কাজগুলো করছে। এই জায়গাটায় তো বিএনপির মধ্যে সেই বিএনপি জামাতের যেহেতু ঐক্য নষ্ট হয়ে গেছে, তারা পরস্পর প্রতিপক্ষ হয়ে গেছে। না, বিএনপি ঐক্য নষ্ট হলো। বিএনপির এখন যে পরিমাণ জনপ্রিয়তা, বিএনপি যদি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে, বিপুল সংখ্যক ভোট পেয়ে বিএনপি কিন্তু ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নাই তাতে করে। কিন্তু বিএনপি যদি এই সুযোগটা নিতে না পারে, তারা যদি লেন্দি করে, দেরি করে, তাহলে ময়দান কিন্তু, নির্বাচনের ময়দান কিন্তু আস্তে আস্তে ঘুরে যাবে। হ্যাঁ, এটার কদিন থাকবে, হয়তো 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, এরপর তা থাকবে না। সিনারি পরিবর্তন হয়ে যাবে। পাশাপাশি জামাত কিন্তু তাদের ময়দান গুছিয়ে ফেলতেছে আস্তে আস্তে। অর্থাৎ এই জন্য কিন্তু ইতিমধ্যে জামাত কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অর্থাৎ বিএনপির সাথে জামাত নাই, জামাত এককভাবে নির্বাচন করবে। এবং সেদিন জামাত আর আমির মিটিং এ বলে দিয়েছে যে আপনার জনগণ তাদের কর্মীদের সমর্থন চেয়েছে যে আপনারা কি দলীয়ভাবে নির্বাচন করতে চান? সবাই বলেছেন না, আমরা এককভাবে নির্বাচন করব। তো জামাত তো সেটাই করবে। এখন বিএনপির ফিল্ডটা যদি অবস্থা, যদি তারেক রহমান এসে হাল ধরতে না পারে, তাহলে যে ময়দানটা জামাত নিয়ে নিবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই জামাত কিন্তু, বর্তমান সরকার কিন্তু চালাচ্ছে জামাত, ইউনূসের উপর কাঁধে ভর করে জামাত কিন্তু পরোক্ষভাবে দেশ চালাচ্ছে। তো বিএনপিকে ধ্বংস করে দিবে জামাত, এটাই তো স্বাভাবিক। এটা কি বিএনপির নেতারা বুঝতে পারলো? তারেক রহমান তো তার অন করা উচিত দলকে, তার তো বোঝা উচিত, তার তো এই মুহূর্তে দ্রুত বেগে দেশে এসে, জেল হোক, যে ফাঁসি হোক, যাই হোক, সে এসে মোকাবেলা করুক। এবং তার যেহেতু প্রচুর পরিমাণ কর্মী সমর্থক, সে সুবর্ণ সুযোগটা সে কাজে লাগিয়ে সে কিন্তু রাষ্ট্রনায়ক হতে পারে, অর্থাৎ নির্বাচনটা প্রেসার ক্রিয়েট করে সে ক্ষমতা যেতে পারে। তো এই ব্যাপারটা, সুযোগটা আসলে না নেওয়ার মানে তার কি এতই মানে তার কি সাহস নাই? সে হলো লন্ডনে বসে ভিডিও বার্তা দিয়ে কর্মীদেরকে পল্টনে রেখে আন্দোলন সংগ্রাম করাবে, কর্মীদের জীবন দিতে বাধ্য করাবে, কর্মীদের জেল জুলুমের বাধ্য করবে, কিন্তু সে নিজে কখনো সরাসরি অংশগ্রহণ করবে না। এটা তার একটা স্ট্র্যাটেজি। সে যখন দেখবে যে সব পাকাপোক্ত বিএনপি ক্ষমতায় বসে গেছে, নির্বাচনে বিএনপি জয়লাভ করছে, সে আসে এয়ারপোর্টে আইসা বা চেয়ারে বসবে। এটা যদি হয় তার, না, এটা হবে না, এটা এবার হবে না। কারণ তারেক রহমান যে সম্ভব না, এটা বাংলাদেশে সম্ভব না। তারেক রহমান যে স্বপ্নটা বুনছে, আমি বুঝতে পারছি, সেই স্বপ্নটা হলো যে আমি এখন জেল জুলুম খাটতে পারবো না, আমি এখন বসে থাকবো,
এই তত্ত্বাবধায়ক সরকার যখন ইচ্ছে তখন নির্বাচন দিবে, বিএনপি জিতবে, আমি আস্তে করে আসনে বসে পড়বো। কিন্তু না, এই খেলাটা এবার হবে না। অর্থাৎ তারেক রহমানের সে আশা কখনো পূর্ণ হবে না। এইবার যদি ইউনূস সরকার যদি আর বছর 5 স্টে করতে পারে বা 3 বছর স্টে করতে পারে, তাহলে কোনোভাবে হোক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হোক, যে কোনো মূল্য হোক, জামাতকে ক্ষমতায় বসানোর চেষ্টা করবে। এবং জামাত কিন্তু একবার এককভাবে ক্ষমতায় গেলে বিএনপিকে কিন্তু পাশেও ভিড়তে দিবে না। আপনি কি মনে করেন এই ব্যাপারে আতার সাহেব, যে বিএনপিকে ভিড়তে দিবে জামাত যদি ক্ষমতা যেতে পারে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। জামাত এমন একটা দল, আমি খুব ভালো করে ওদের মুভমেন্ট এবং ওদের অ্যাটিটিউড এগুলো আমি ভালো করে জানি। জামাত যদি কোনো রকমে সরকারের নেতৃত্ব দিতে পারে, তাহলে বিএনপি দলের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন হবে। বিকজ অফ বিএনপির একটা বড় অংশ যারা এন্টি আওয়ামী লীগার, তারা কোনো প্রকারে আওয়ামী লীগে যাবে না, তারা জামাতের সাথে যুক্ত হবে এবং বিএনপি দুর্বল হবে। এবং যে দলটা আসলে অরিজিনাল বিএনপির সেকুলার টাইপের দল আছে, লোকজন আছে, তারা কিছু টিকে থাকার চেষ্টা করবে, কিন্তু তারাও যখন টিকতে পারবে না, তখন স্বাভাবিকভাবেই তারা দেখা যাবে অন্য একটা সেকুলার দল বা বিএনপি বা জাতীয় পার্টি এরকম দলের সাথে মুভমেন্ট করবে। আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো জয় সাহেব যেটা প্রশ্নটা রেজ করলো, সেটা হলো বিএনপির বর্তমান নেতারা কি বর্তমান সরকারের সাথে কোনো আতাত করছে যাতে করে যে তারেক রহমান আসতে না পারে, বা আতাত করে এই ধরনের কোনো তারা কি তাদের মানে স্বার্থ উদ্ধার করার কোনো চেষ্টা করতে পারে? না হলে তো বিএনপিরাও তো বুঝে, যে মির্জা ফখরুল সাহেবরাও তো বুঝে যে তারা যদি ইউনূস সরকারের উপর চাপ প্রয়োগ করতে না পারে যথেষ্ট পরিমাণ, ইউনূস সরকার কিন্তু কখনোই নির্বাচনমুখী হবে না। সেক্ষেত্রে কি তারা তলে তলে ইউনূস সরকারকে সমর্থন যোগাচ্ছে, এরকম মনে হয়? জয় সাহেব কি মনে হয়? আপনার বিএনপির সব নেতা নয়, তবে একটা গ্রুপ অফ লিডার তারা চাচ্ছে না তারেক রহমান দেশে আসুক। হ্যাঁ, এইটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের মুভমেন্টে দেখলে, পলিটিক্যাল মুভমেন্টই বোঝা যাচ্ছে যে একটা গ্রুপ চাচ্ছে না তারেক রহমান আসুক। হ্যাঁ, একটা বড় গ্রুপ চাচ্ছে, যারা আসলেই দলের ডেডিকেটেড বা তারেক রহমান খালেদা জিয়ার উপরে ডেডিকেটেড, তারা চাচ্ছে তারেক রহমান চলে আসুক। কিন্তু সামহাউ বিএনপি লিডিং পর্যায়ে একটা গ্রুপ অফ লিডার্স বা একটা ফোরাম, তারা চাচ্ছে না যে তারেক রহমান এই এখনই চলে আসুক বা আদৌ চলে আসুক। তো এই কারণে জয় সাহেবের কাছে আমি আবার একটু যাবো, সেটা হলো বিষয়টা নিয়ে, সেটা হলো এখন বিএনপির নেতারা যেভাবে আওয়ামী লীগের বিষেধাগার করছে, মাঠ পর্যায়ে যেভাবে আওয়ামী লীগের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তাতে করে ইউনূস সরকারের তোরে মাঝখান দিয়ে সুবিধা হচ্ছে। দুই দল মারামারি করছে, ইউনূস সাহেব ক্ষমতায় বসে আছে। তার চেয়ে যদি ভালো হতো, বিএনপি আওয়ামী লীগ যদি, যেহেতু একটা গণতান্ত্রিক দেশে একটা সরকার দরকার, একটা শক্তিশালী গণতান্ত্রিক বিরোধী দল দরকার, যদি তাই হয় তাহলে দুই দল একসাথে যদি হয়ে যদি মাঠে নামতো, তাহলে তো ইউনূস সরকার বাধ্য হতো নির্বাচন দিতে। সেই কাজটা কেন করছে না জয় সাহেব? আমি একটা জিনিস মানে বুঝতে পারতেছি না, যে বিএনপির নেতৃস্থানীয় বা যারা বিভিন্ন জায়গায় ইউনিটে আছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে যে এই সরকার তাদেরকে কোনো রকম সহযোগিতা করতেছে না, এবং তারা যে আস্তে আস্তে ভিকটিম হিসেবে এটা বুঝেও তারা কিন্তু এই ইউনূস সরকারের পক্ষে, যখন কোনো সাধারণ মানুষ এই সরকারের বিপক্ষে কোনো কথা বলে বা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো লেখা দেয়, বিএনপি হলে এই সরকারের পক্ষ হয়ে তাদের সাথে তর্কে লিপ্ত হচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এখনো মনে হয় কি বিএনপির দল থেকে এখনো কোনো একটা ক্লিন মেসেজ সাধারণ কর্মীদের কাছে, তৃণমূলের নেতাদের কাছে দেওয়া হয় নাই যে এই সরকার আমাদেরকে ফেভার করতেছে না। তাহলে কি বিএনপির বড় বড় নেতারা কি ইউনূস সরকারের কাছে পারচেজ হয়ে গেছে? আপনার কি মনে হয় এরকম বিষয়টা? না হলে হচ্ছে কি বিএনপি নেতাদের কোনো অ্যাকশন দেখছি না। তারেক রহমানের দলের ভিতরেও তার কিছু স্বেচ্ছাচারিতা ছিল। বিগত দিনে সে অনেক সিনিয়র নেতাদেরকে বিভিন্নভাবে বেইজ্জতি করছে, তাদেরকে অপমান করে দল থেকে বের করে দিয়েছে। এই মানে অভিজ্ঞতা থেকে সিনিয়র অনেক নেতারা মনে করছে যে খালেদা জিয়ার সাথে রাজনীতিতে তারা যতটা কমফোর্ট অবস্থায় ছিল, তারেক রহমানের অতিরিক্ত নিরাপদ তারা মনে করছে না আমার মনে হয়। যার কারণে তাদের মধ্যে থেকে একটা গ্রুপ চাচ্ছে না যে, তারা চাচ্ছে তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপি রাজনীতি করতে, যেটা তো সম্ভব না আসলে। হ্যাঁ, তারেক রহমান সেটা কখনোই সম্ভব না। এখানে জিয়া রহমানের আসলে বিএনপিকে ধরে রাখা কোনোভাবে সম্ভব না। 10টা গ্রুপ হয়ে যাবে, বিএনপি আর টিকবে না। আচ্ছা, আমাদের লাইভ শেষ পর্যায়ে এখন আতার হালদার আপনাদের শেষ বক্তব্য দিতেন। আচ্ছা, উনি মনে হয় নাই। জয় সাহেব, আপনার শেষ বক্তব্য যদি দেন। আতার সাহেব, আমার বক্তব্য হলো তারেক রহমান সহ বিএনপি নেতাদেরকে বুঝতে হবে
এই মুহূর্তে আওয়ামী লীগকে তাদের প্রতিপক্ষ ভাবার সুযোগ নাই। এই মুহূর্তে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, একটা নির্বাচিত সরকারকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে হ্যাঁ এক দফা দাবি নিয়ে নির্বাচনের দাবি নিয়ে আওয়ামী লীগ বিএনপি একসাথে কাজ করার মতো সময় আমার মনে হয় খুব শীঘ্রই আসছে। সেটা বিএনপি কতটুকু উপলব্ধি। ধন্যবাদ। আতা সাহেব, আপনি কিছু বলবেন কিনা সংক্ষেপে? আমি একটা শর্টকাটে বলতে চাই, সেটা হচ্ছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম কিন্তু আজকে আবারও দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন। এর কারণ হচ্ছে উনি ঘন ঘন তাগিদ দিচ্ছেন কারণ ওনারা এখন বুঝতে পেরেছেন যে ইউনূস সরকার যে সংবিধান বা যে ফরম্যাটে ক্ষমতায় আছেন সেই ফরম্যাটে তাদের আসলে সংবিধান সংশোধন করার এখতিয়ার অ্যাকচুয়ালি নেই, এবং যে জিনিসটা করা হচ্ছে এইটাতে যেটা হবে যে এইটার অজুহাতে ওনারা দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় থেকে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তো আমি মনে করব যে বিএনপি নেতৃবৃন্দ যদি শুভবুদ্ধির উদয় হয় তারা অবশ্যই এই দ্রুত নির্বাচনের জন্য তাগিদ দিবেন এবং তারেক রহমানকে অচিরেই দেশে আসার জন্য উদ্বুদ্ধ করবেন। প্লাস প্রয়োজনে আওয়ামী লীগের সাথে কিছুটা হলেও তারা স্যাক্রিফাইস করে বা তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক পরিস্থিতি ফেরত আনার ব্যাপারে, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া গণতান্ত্রিক পরিস্থিতি ফেরত আনার জন্য অন্য কোনো দল কিন্তু এক্সিস্টিং নাই। এই ধন্যবাদ, আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত। বর্তমান ইউনূস সরকার একটা ফ্যাসিস্ট সরকার, তার কোনো আইনগত কোনো ভিত্তি নেই, তার কোনো সাংবিধানিক কোনো ভিত্তি নেই দেশ চালানোর জন্য। আজকে সারা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। সব জায়গায় যে সমানে শত শত মাজার ভেঙে ফেলছে, মন্দির ভেঙে ফেলছে, শত শত মানুষকে কুপিয়ে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলছে, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। তো একটা নির্বাচিত সরকার ছাড়া এই দেশকে কন্ট্রোল করা, এই দেশকে চালানো কোনোভাবেই সম্ভব না। এটা সাধারণ জনগণও বুঝে, ইউনূস সরকারও বুঝে যে আসলে নির্বাচিত প্রতিনিধি ছাড়া সম্ভব না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করলেই দেশ নিরাপদ হবে। এবং বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের সাথে দূরত্ব না করে, বিষেধাগার না করে, বরঞ্চ একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এই ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করে যে এবার মানুষ যাকেই বেছে নেবে সেই ক্ষমতায় বসুক, সেই আমরা প্রত্যাশা করি। এবং তারেক রহমানকে বলবো, আপনি ভয়ভীতি উপেক্ষা করে যদি সত্যিকার অর্থে যদি একজন নিজেকে নেতা মনে করে থাকেন, তাহলে দেশে ফিরে এসে তাড়াতাড়ি আপনি ইউনূস সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সেই প্রত্যাশা করি।